নেতানিয়াহুর ঘোষণার পর গাজায় ইসরায়েলের হামলা। শিনজো আবে হত্যার দায় স্বীকার করল অভিযুক্ত হামলাকারী। যুদ্ধের জন্য আরও ২-৩ বছর ইউরোপের সমর্থন চান জেলেনস্কি। যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ, সরাসরি যুদ্ধের পথে পাকিস্তান আফগানিস্তান। ১৭৪ বছরের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত জ্যামাইকা। কোরিয়ায় ট্রাম্প ও শির বৈঠক বৃহস্পতিবার, বাণিজ্য চুক্তিতে একমত। ভারতে আঘাত হানল ঘূর্ণিঝড় মন্থা। স্বর্ণের দাম আরও কমল ২ সপ্তাহে সর্বনিম্ন বিশ্ববাজারে। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী মঙ্গলবার আকাশপথে এই হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে গাজা নগরীর উপকণ্ঠে সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নগরীর পশ্চিমে ৭টি শরণার্থী শিবিরেও হামলা হয় আল শিফা হাসপাতালের আশেপাশে। কামান থেকে গোলা ছোড়া হয় মধ্য গাজার দেইর আল বালা এলাকার পূর্বের বিভিন্ন স্থানে। মঙ্গলবার ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে। পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের সেনাদের উপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে। ব্যাপক শক্তি সহকারে ইসরায়েল এর জবাব দেবে। পরে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় তীব্র হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তারপর থেকে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় অন্তত ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৮,৫২৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১,৭০,০০০-এর বেশি মানুষ। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার অভিযোগে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি আদালতে দোষ স্বীকার করেছেন। সোমবার ২৮ অক্টোবর টোকিও আদালতে বিচার শুরুর প্রথম দিনেই তিনি বলেন, সবকিছু সত্যি। অ্যাবেনমিক্স নামে পরিচিত অর্থনৈতিক নীতি ও কট্টর পররাষ্ট্র নীতির জন্য পরিচিত এই নেতার হত্যাকাণ্ডে জাপানের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর প্রকাশে আসে শাসক লিবারাল ডেমোক্রেটিক পার্টি ও বিতর্কিত ধর্মীয় সংগঠন ইউনিফিকেশন চার্চের ঘনিষ্ঠ সম্পর্ক। তদন্তকারীদের কাছে ইয়ামাগামি স্বীকার করেছেন তিনি আবেকে গুলি করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন আবে ওই ধর্মীয় গোষ্ঠীকে সমর্থন দিয়েছেন, যার কারণে তার মা ও পরিবার আর্থিকভাবে ধ্বংস হয়ে যায়। ইয়ামাগামির অভিযোগ, ধর্মীয় বিশ্বাসের প্রমাণ হিসেবে তার মা ওই চার্চে প্রায় ১০ কোটি ইয়েন, প্রায় $৬,৬০,০০০ দান করেছিলেন। এই ঘটনার পর ইউনিফিকেশন চার্চের কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়। দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত ও গণবিবাহ আয়োজনের জন্য পরিচিত এই সংগঠনের বিরুদ্ধে তদন্তের এক পর্যায়ে জাপানের ৪ মন্ত্রী পদত্যাগ করেন। চলতি বছরের মার্চে টোকিও আদালত চার্চটি বিলুপ্তির নির্দেশ দেয়, তাদের কর মুক্ত সুবিধা বাতিল করে এবং সম্পত্তি বিক্রির নির্দেশ দেয়। তবে জাপান টাইমসের বরাতে বিবিসি জানায়, ইয়ামাগামির মা এখনও তার বিশ্বাস থেকে সরে আসেননি। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এই হত্যাকাণ্ড আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। ইয়ামাগামির বিচার আগামী জানুয়ারি পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে, যদিও তিনি অস্ত্র আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীর দাবি, অভিযুক্তের তৈরি বন্দুকটি জাপানের প্রচলিত অস্ত্র আইনের আওতায় পড়ে না।
উল্লেখ্য 2022 সালের পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচন প্রচারণার সময় ঘরে তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে আবেকে হত্যা করেন 45 বছর বয়সী ইয়ামাগামি। গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী শিনজো আবে। জাপানে অস্ত্র সহিংসতা অত্যন্ত বিরল। শিনজো আবে হত্যার পর থেকে দেশটিতে ঘরে তৈরি আগ্নেয়াস্ত্রের উপর আরও কঠোর আইন কার্যকর করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার জন্য আরও 2 থেকে 3 বছর ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আর্থিক সহায়তা প্রয়োজন। মঙ্গলবার 28 অক্টোবর কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, আমি আবারও সব ইউরোপীয় নেতাদের এই বিষয়ে জোর দিয়ে বলছি যে আমরা কয়েক দশক ধরে লড়াই অব্যাহত রাখব না, তবে আপনাদের প্রমাণ করতে হবে যে কিছু সময়ের জন্য আপনারা ইউক্রেনকে আরও আর্থিক সহায়তা দেবেন। তিনি আরও বলেন, তাদের মনে 2 থেকে 3 বছরের পদক্ষেপের ধারণা রয়েছে। ইউক্রেনকে অর্থায়নের জন্য জব্দকৃত রুশ সম্পদ ছাড়ের ব্যাপারে ইউরোপীয় কমিশনের প্রস্তাব বিবেচনার কথা উল্লেখ করেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল শহরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা 3 দিন ধরে চললেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে জানা গেছে। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির লক্ষ্যে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়েছিল। কয়েকদিন আগে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে। এবার তাই ঘটতে যাচ্ছে কিনা তা দেখার বিষয়। মঙ্গলবার রাতে 28 অক্টোবর আফগানিস্তান ও পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক 2 নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং পাকিস্তানের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। চলতি মাসের শুরুর দিকে 2 প্রতিবেশী দেশ যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তার পুনরাবৃত্তি রুখতে 2 দেশের কর্মকর্তারা ইস্তাম্বুলে আলোচনা চালাচ্ছিলেন। 2021 সালে তালেবান কাবুলের ক্ষমতা পুনর্দখলের পর পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অক্টোবরের মতোই এত তীব্র সংঘর্ষ আর দেখা যায়নি। এই সংঘর্ষের পর 19 অক্টোবর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় 2 দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি সমঝোতা হয়। কিন্তু ওই 2 দেশের মধ্যস্থতায় ইস্তাম্বুলে দ্বিতীয় পর্বের আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি চুক্তি করার মতো বোঝাপড়ার কোনো ক্ষেত্র খুঁজে পায়নি বলে রয়টার্সকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে জ্ঞাত সূত্রগুলো। এই ব্যর্থতার জন্য ইসলামাবাদ ও কাবুল একে অপরকে দায়ী করেছে। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান তালেবানকে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। টিটিপি নামে পরিচিত তেহরিকি তালেবান পাকিস্তান আফগান তালেবান থেকে পৃথক একটি জঙ্গি গোষ্ঠী। টিটিপি পাকিস্তানের প্রতি শত্রুভাবাপন্ন। ইসলামাবাদের অভিযোগ, এই জঙ্গি গোষ্ঠী কোনো বাধা ছাড়াই আফগানিস্তানের ভেতর থেকে তাদের পাকিস্তান বিরোধী তৎপরতা চালিয়ে আসছে। সম্প্রতি এই গোষ্ঠীটি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একের পর এক প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ইস্তাম্বুলের আলোচনার বিষয়ে জ্ঞাত এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে ব্যাপক কাটাকাটির পর তারা আলোচনা শেষ করে দেন। তিনি আরও জানান, আফগান পক্ষ দাবি করে পাকিস্তানি তালেবানের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় এই কর্মকর্তারা তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এসব কথা বলেছেন। এর আগে শনিবার খাজা মোহাম্মদ আসিফ বলেছিলেন, প্রথম দফা চুক্তি হওয়ার পর গত 4 থেকে 5 দিনে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। আফগানিস্তানকে সতর্ক করে তিনি বলেন, আমাদের সামনে বিকল্প আছে। যদি কোনো চুক্তি না হয় তাহলে তাদের সঙ্গে উন্মুক্ত যুদ্ধ হবে। তবে আমি দেখেছি তারা শান্তি চায়। ক্যারিবিয়ান দেশ জ্যামাইকায় ক্যাটাগরি 5 মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা আঘাত এনেছে। গত 174 বছরে দ্বীপ রাষ্ট্রটির ওপর এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত। এতে অন্তত 15 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে, সতর্ক করেছে রেড ক্রস।
দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় সেন্ট এলিজাবেথ প্যারিশ উপকূলে প্রবেশ করে এবং উত্তর দিকের সেন্ট অ্যান্ড প্যারিশ হয়ে জ্যামাইকার ওপর দিয়ে অতিক্রম করছে। ঝড়টির তাণ্ডবে ইতোমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্যামাইকায় 3 জন, হাইতিতে 3 জন এবং ডোমিনিকান রিপাবলিকে 1 জন। এছাড়া সেখানে আরও 1 জন নিখোঁজ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। জ্যামাইকার সরকার জানিয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল খোলা হয়েছে। মার্টিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে ঘূর্ণিঝড় মেলিসা 185 মাইল প্রতি ঘন্টা বা 290 কিলোমিটার প্রতি ঘন্টা আনুমানিক সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে। আঘাত হানার সময়ও এটি ক্যাটাগরি 5 ঘূর্ণিঝড়ের তীব্রতা বজায় রেখেছিল। ঘূর্ণিঝড়টিকে অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী বলে অভিহিত করা হয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টার নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে ঝড়ের কেন্দ্র দেশের ওপর দিয়ে যাওয়ার সময়ও যেন তারা তাদের আশ্রয়স্থল ত্যাগ না করে। সে সময় বাতাসের গতি দ্রুত এবং তীব্রভাবে আবার বেড়ে যাবে। সংস্থাটি মাধ্যম এক্স অর্থাৎ আগের টুইটারে এক পোস্টে জানানো, এটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী পরিস্থিতি, আপনার নিরাপদ স্থানে থাকুন। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার আরও সতর্ক করে বলেছে ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় আশ্রয় ছেড়ে বেরোবেন না, কারণ অন্য পাশ দিয়ে প্রবল বেগে বাতাস ফিরে আসবে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য বিশ্লেষণ করে এএফপি জানিয়েছে চলতি বছর এখনও পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়। বাতাসের গতি এবং চাপের দিক থেকে এটি সেপ্টেম্বরে পূর্ব এশিয়ায় আঘাত হানা টাইফুন রাগাসাকেও ছাড়িয়ে গেছে, যার সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 267 কিলোমিটার বা 166 মাইল। মেলিসা ক্যারিবীয় অঞ্চলে 1988 সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। গিলবার্টের আঘাতে জ্যামাইকায় 40 জনের প্রাণ হারিয়েছিলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকোয় সব মিলিয়ে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও চীন একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে একমত হয়েছে, জানিয়ে চলতি সপ্তাহেই দেশ দুটির শীর্ষ নেতারা আলোচনা করবেন। স্কট বেসেন্ট সিবিএস নিউজকে জানিয়েছেন এর মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম ও বিরল খনিজের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণ স্থগিতের ব্যাপারে চূড়ান্ত চুক্তির বিষয়ও রয়েছে। তিনি বলেছেন চীনা পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্পের হুমকি কার্যকর হবে এটি তিনি কল্পনাও করেননি, যেখানে চীন যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন ক্রয় করা শুরু করতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় 2 অর্থনীতির দেশ বাণিজ্য যুদ্ধে উত্তেজনা আরও বাড়ানোর বিষয়টি এড়ানোর চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসার কথা রয়েছে। বেসেন্ট বলেছেন 2 নেতার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্কে পৌঁছেছে 2 দেশ। শুল্ক এড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। চীনা সরকার এক বিবৃতিতে বলেছে 2 দেশের আলোচক দল তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে একটি মৌলিক সমঝোতায় পৌঁছেছে। উভয় পক্ষই বিস্তারিত আরও চূড়ান্ত করতে একমত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। ঘণ্টায় প্রায় 100 কিলোমিটার বেগে বাতাস নিয়ে ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। মঙ্গলবার 28 অক্টোবর স্থানীয় সময় রাত 8টার দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানা শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি। এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে এনডিটিভি। আবহাওয়া বিভাগটি জানিয়েছে ঘূর্ণিঝড়টি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী 3-4 ঘন্টার মধ্যে কাকিনাড়ার আশেপাশে মাচিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে এবং প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে। এটি ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের ৩৯টি সংসদীয় আসন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিম্নাঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করে ধান ও সবজি চাষিদের যত দ্রুত সম্ভব জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু স্থানীয় মন্ত্রী, সংসদ ও বিধায়কদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোর মানুষের জন্য জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে অন্ধ্রপ্রদেশ প্রশাসন ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 4টি রাজ্যে আগামী কয়েকদিন স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে 28 অক্টোবর থেকে পরবর্তী কয়েকদিন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশ্ববাজারে স্বর্ণের দাম 2 সপ্তাহের মধ্যেই সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মঙ্গলবার 28 অক্টোবর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ প্রতি আউন্সে $4,000 নিচে লেনদেন হয়েছে। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা প্রশমিত হওয়া এবং মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন নীতি সিদ্ধান্ত ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে এই পতন দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস। আন্তর্জাতিক বাজারে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ভবিষ্যৎ মূল্য 2.85% কমে $4,019.70 স্থির হয়েছে। একই সময় রূপার দাম 3.73% কমে $46.77 নেমেছে। ভারতের এমসিএক্সেও মঙ্গলবার লেনদেনে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের দাম 2.02% কমে $1,20,957 টাকায় নেমে আসে প্রতি 10 গ্রাম। রূপার দাম কমে দাঁড়িয়েছে $1,43,347 টাকায় প্রতি কেজি। এদিকে মার্কিন চীন চুক্তির মাধ্যমে চীনা পণ্যে 100% শুল্ক আরোপ হবার সম্ভাবনা এবং ভূ রাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার পর সোনার দামও কমে। বৃদ্ধির আগে দাম কমার এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে প্রতি আউন্সে সোনার দাম $3,270 থেকে $3,440 নামতে পারে, যার অর্থ বর্তমান অবস্থা থেকে দাম 17% পর্যন্ত কমতে পারে। তবে আগামী বছর দাম আবারও আকাশচুম্বী হতে পারে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের তাদের পূর্বাভাসে বলেছে 2026 সালে সোনার দাম প্রতি আউন্স $5,055 পৌঁছতে পারে, আর 2028 সালে এ দাম $8,000 স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। অপরদিকে গোল্ডেন স্যাচ বলেছে 2026 সালের শেষ দিক পর্যন্ত সোনার দাম প্রতি আউন্স $4,900 হতে পারে। অগমেন্ট রিসার্চের প্রধান রেনিশা চৈনানি বলেন, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কের উন্নতির ইঙ্গিত এবং ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কারণে স্বর্ণ ও রূপার নিরাপদ বিনিয়োগ আকর্ষণ কিছুটা কমেছে। ফলে স্বর্ণের দাম $4,000 এবং রূপার দাম $47 নিচে নেমে গেছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক কর্মকর্তারা বাণিজ্য চুক্তির তথ্যাবলি নিয়ে কাজ করছেন, যা সম্ভবত এই সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে চূড়ান্ত হবে। যদি ওই বৈঠক ফলপ্রসূ হয় তাহলে সোনা কিছুটা চাপের মুখে পড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে ফেড যদি সুদের হার কমানোর দিকেই যায় তাহলে সোনার দাম আবারও সহায়তা পেতে পারে, সতর্ক করেছেন চৈনানি।